আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আজিজুল হক, সহকারী শিক্ষক, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টাকে একটা বড় অধ্যায়, এটাকে আমি দুইটি লেকচার দিব এখানে। আমি আজকে এই লেকচারের যে দুটি ভাগে ভাগ করেছি, প্রথম অংশের দিকে এটা হচ্ছিল মহাকাশ মহাবিশ্ব সম্পর্কে এবং সৌরজগৎ এই সম্পর্কে শুধু আলোচনা করব। পরবর্তী লেকচারে পরবর্তী অংশটুকু আলোচনা করব। তো আজকে এই অধ্যায়ের নামই হচ্ছিল মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। মহাবিশ্বটা কি, এটা বলতে গেলে আগে আমাদের মহাকাশটা কি সেটা আগে দেখি। আমাদের মাথার উপরে যে সুবিশাল আকাশটা যে দেখতে পাই, এই সুবিশাল অসীম আকাশটাই হচ্ছিল মহাকাশ। এই মহাকাশ এর মধ্যে অনেকগুলো গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, নীহারিকা, ধূমকেতু, কৃষ্ণগহ্বর, কৃষ্ণগহ্বর, পালসার, এরকম অনেকগুলো গ্রহ অণু, অনেকগুলো পিণ্ড, জড়পিণ্ড এগুলো রয়েছে। এই সমস্ত কিছু মিলেই হচ্ছিল মহাবিশ্ব। এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, এর মজার কিছু তথ্য রয়েছে। এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে এ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছেন। তার মধ্যে একটা মতবাদ একদম গ্রহণযোগ্য এবং সবাই এই মতবাদকেই প্রায়োরিটি দিয়ে থাকে। সে মতবাদ হচ্ছিল বিগ ব্যাং থিওরি। এখানে বলা হয়েছিল মহাবিশ্বে আমরা যে সুবিশাল মহাকাশটা দেখতে পাই, যার কোনো সীমানা নেই, যার কোনো আদি অন্ত, এর কোথায় কি, মানে এটা এখনো কোনো বিজ্ঞানী অনুমান করতে পারেনি এর শেষ কোথায় বা শুরু কোথা থেকে। এই বিশাল মহাকাশটা একটা জড়পিণ্ড ছিল, একটা পিণ্ডতে অবস্থান করত। এটা এক সময় অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ঘটনার ফলেই এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। অনেক বিজ্ঞানী মনে করেন এই বিস্ফোরণের ফলে মহাবিশ্ব যে প্রসারিত হতে থাকে, আজ পর্যন্ত প্রসারিত চলতেইছে, প্রসারিত হতেই আছে। এইরকম গ্যাসীয় পিণ্ড, যে গ্যাসীয় পিণ্ডগুলো ছিল, এই গ্যাসীয় পিণ্ডগুলোই নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, নীহারিকা, ধূমকেতু ইত্যাদিতে পরিণত হয়েছে। তো এইখানে এই অধ্যায় আলোচনা করার আগে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে আমাদেরকে, তার মধ্যে একটা হচ্ছে নক্ষত্র। নক্ষত্রটা কি? নক্ষত্রের কতগুলো বৈশিষ্ট্য আছে। যেরকম নক্ষত্রের নির্দিষ্ট আলো আছে, এদের তাপ আছে, এদের অনেকগুলো নক্ষত্র, এগুলোর মধ্যে হিলিয়াম গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস রয়েছে, যার ফলে এদের মধ্যে প্রতিনিয়ত বিস্ফোরণ হচ্ছে এবং প্রচণ্ড উত্তাপ ছড়াচ্ছে এবং সেখান থেকে আলো ছড়াচ্ছে। এটা হলো নক্ষত্রের কথা। এই মহাকাশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই নক্ষত্রগুলো রয়েছে। এই নক্ষত্র সাধারণত সবাই গোলাকার। প্রতিটা নক্ষত্রের তাপমাত্রা এরকম হতে পারে প্রায় ৬০০০ ডিগ্রি সেলসিয়াস বা এর অধিকও তাপমাত্রা হতে পারে। এই নক্ষত্রগুলো এরা আলো ছড়ায়। আমরা যে আকাশের দিকে তারা যতগুলো তারা দেখতে পাই বা স্টার দেখতে পাই, এরাই হচ্ছিল নক্ষত্র, এদের নিজস্ব আলো রয়েছে। আমরা কিন্তু এই তারাগুলোকে আকাশের দিকে একদম আস্তরণ, মানে আকাশের সঙ্গে মানে সমস্ত তারাগুলো লেগে আছে, আমরা এরকম দেখি। আসলে কিন্তু তা নয়। এই নক্ষত্রগুলো একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার দূরে। এটাকে কোটি কোটি কিলোমিটার দ্বারাও পরিমাপ করা যায় না, এটাকে পরিমাপ করতে হয় আলোকবৎস দ্বারা। আলোকবৎস কি? আমরা জানি যে 1 সেকেন্ডে আলো প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ চলে। 1 সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার পথ চলতে পারে। এরকম আলো 1 বৎসরে যতটুকু পথ চলে, এটাকে বলা হয় 1 আলোকবৎসর। মানে আলো 1 বৎসর ধরে যতটুকু পথ চলতে পারে, এই 1 বৎসর ধরে যতটুকু পথ চলবে এইটুকুকে বলা হবে 1 আলোকবৎসর। এরকম একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব কোটি কোটি আলোকবৎসর দূরে। যেরকম আমাদের পৃথিবী হচ্ছিল একটা গ্রহ, আমাদের পৃথিবীর নিকটতম একটা নক্ষত্র, সেই নক্ষত্রের নাম হলো সূর্য। সূর্যের নিকটতম একটা নক্ষত্র রয়েছে, এই নক্ষত্রের নাম হচ্ছিল প্রক্সিমা সেন্টারাই। এটি সূর্যের নিকটতম নক্ষত্র। এটি প্রায় সূর্য হচ্ছে 4.2 আলোকবৎসর দূরে, যেটি প্রায় 8 লক্ষ কোটি কিলোমিটারের চাইতেও বেশি দূরে
অবস্থিত। এবার আমরা দেখব নক্ষত্রমণ্ডলী। এই যে আমরা মহাকাশের মধ্যে যে অনেকগুলো নক্ষত্র অর্থাৎ অনেকগুলো স্টার বা তারা দেখতে পাই, এগুলো অনেকগুলো নক্ষত্র মিলে গঠিত হয়েছে এই নক্ষত্রমণ্ডলী। একটা মজার ব্যাপার হচ্ছিল, এই নক্ষত্রমণ্ডলীগুলো বিভিন্ন জ্যোতিষবিজ্ঞানীরা এগুলোকে বিভিন্নভাবে কল্পনা করেছেন। একটা নক্ষত্রের সাথে অনেকগুলো নক্ষত্রের সাথে তারা কল্পনা করে অনেকটা দেখতে অনেকটা পশুর মতো দেখা যায়, অনেকটা ধনুকের মতো দেখা যায়, এইরকম করে তারা কল্পনা করে। এবং এদের যে তারা যে নামকরণ করেছেন সেই নামকরণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছিল কালপুরুষ, ক্যাসিওপিয়া, লঘু সপ্তর্ষি, বৃহত্তম কুক্কুর মণ্ডল ইত্যাদি। আমরা যেটাকে বলে থাকি যে রাশির কথা বলে থাকি, যে মানুষের বিভিন্ন রাশি থাকে, যেরকম মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, ধনুক রাশি, সাধারণত এটাকেই নক্ষত্রমণ্ডলীর যে কাল্পনিক যে রূপ এটারই মানে এই কথাগুলো এই রাশিগুলো এখানে মানে বলা হয়ে থাকে, জ্যোতিষবিজ্ঞানীরা বলেন। এখন দেখবো আমরা গ্যালাক্সি। গ্যালাক্সি কি? মহাকাশে নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূলিকণা, ধূমকেতু এবং বাষ্পমণ্ডল এই বিশাল সমাবেশকেই বলা হচ্ছিল গ্যালাক্সি। এই মহাকাশের মধ্যে এরকম প্রায় 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এই গ্যালাক্সিগুলো অনেকটা সর্পিলাকার, অনেকটা বৃত্তাকার বা উপবৃত্তাকারের মতো হয়ে থাকে। এবার দেখি আমরা নীহারিকা। নীহারিকা কি? নীহারিকা হলো আকাশের মধ্যে স্বল্প আলোকিত যে তারকার আস্তরণ দেখতে পাই, সাধারণত সেটাই হচ্ছিল নীহারিকা। এরপরের অংশ যেটা রয়েছে ছায়াপথ। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে ছায়াপথ বলা হয়। একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে ছায়াপথ বলা হয়। এই একটি ছায়াপথের মধ্যে আবার লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র থাকে। তাহলে বোঝাই যাচ্ছে যে গ্যালাক্সিটা তাহলে আরো কত বড়। এবার দেখব আমরা উল্কা। উল্কাটা কি? আমরা রাতের আকাশের দিকে যদি তাকাই, আমরা দেখতে পারি হঠাৎ করে মনে হচ্ছে যে কোনো একটি তারা নিচের দিকে খসে পড়তেছে। আমরা অনেকে তারা খসা বলি, অনেকেই বলে যে এটা শয়তানের আগুন, এরকম বিভিন্ন জনের মুখে বিভিন্ন ধরনের কথা মানে বলে থাকে এবং হয়ে থাকে। আসলে এটা হচ্ছিল উল্কা। এই উল্কাটা কি? এই মহাবিশ্ব সৃষ্টির সময় যে গ্যাসীয় পিণ্ডগুলো ছিল, এই গ্যাসীয় পিণ্ডগুলো জমাট বেঁধে অনেকগুলো জলপিণ্ডর সৃষ্টি হয়েছে। এই জলপিণ্ডগুলো বিক্ষিপ্তভাবে এই মহাকাশের মধ্য দিয়ে তারা অতি দ্রুত বেগে ছোটাছুটি করতেছে। এই জলপিণ্ডগুলো যখন পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করতে নেয়, তখন পৃথিবী ওই জলপিণ্ডগুলোকে তার নিজের দিকে আকর্ষণ করে। আকর্ষণ করার ফলে ওই জড়পিণ্ডগুলো যখন অতি দ্রুত বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসে এবং যখন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করে, তখন বায়ুমণ্ডলের সাথে ওই জড়পিণ্ডগুলোর সংঘর্ষ হয় এবং ঘর্ষণের ফলে সেখানে অত্যন্ত উত্তাপ এবং আগুন ধরে যায়। তাতে ওই পৃথিবীতে ভূমিতে পড়তে পড়তেই দেখা যাচ্ছে যে ওখানেই পুড়ে ভস্ম হয়ে চলে যায়। ওইটাকে আমরা অনেকটা তারা খসা বলে থাকি। এইরকম পৃথিবীতে অনেকবার উল্কাপাত হয়েছে। এই উল্কাপাতের ফলে বিভিন্ন হ্রদেরও সৃষ্টি হয়েছে। এরকমও অনেক বিজ্ঞানী বলে থাকেন বা বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীতে একসময় ডাইনোসর ছিল, যে ডাইনোসরগুলো এই উল্কাপাতের ফলে, আগ্নেয় বৃষ্টি বা উল্কাপাতের ফলে কিন্তু এরা পৃথিবী থেকে বিলুপ্ত হতে পারে, এরকম অনেক বিজ্ঞানীরা ধারণা করে থাকেন। এবার দেখি আমরা ধূমকেতু। ধূমকেতুটা কি? এই মহাবিশ্বের মধ্যে অনেক বছর পর পর কিছু তারার মতো অংশ দেখা, মানে তারা বা স্টারের মতো যে জিনিসটা দেখা যায়, এর মাথা থাকে এবং লেজ থাকে এবং সেটা আলো দেয়। অনেক বছর পর পর দেখা যায় এই মহাকাশের মধ্যে। এটাকে সাধারণত ধূমকেতু বলা হয়। যেরকম বিজ্ঞানী হ্যালি একটা ধূমকেতু আবিষ্কার করেছিলেন, যেটি হ্যালির ধূমকেতু নামে পরিচিত। এই ধূমকেতুটি পৃথিবীতে প্রায় 76 বছর পর পর আমরা দেখতে পাই। এটি সর্বশেষ 1986 সালে এই হ্যালির ধূমকেতুটি আমরা দেখতে পেয়েছিলাম। এবার বুঝবো আমরা গ্রহ। গ্রহটা কি? গ্রহর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই গ্রহর নিজস্ব কোনো আলো নেই। এই গ্রহগুলো একসময় গ্যাসীয় পিণ্ড ছিল, এরা জমাট বেঁধে কতটা কঠিন আকার ধারণ করেছে। এই গ্রহগুলোর কাজ নক্ষত্রকে তারা কেন্দ্রকে নক্ষত্রের চতুর্পাশে দিয়ে তারা ঘোরে বা আবর্তন করে বা পরিভ্রমণ করে নক্ষত্রের চতুর্পাশে দিয়ে। তো ওই রকম যে গ্রহগুলো, যেরকম সৌরজগৎ, আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, আমি এটা একটা সৌরজগতের চিত্র দেখাইছি। এখানে সৌরজগতের মধ্যে রয়েছে সূর্য। এই সূর্যকে কেন্দ্র করে এরকম গ্রহগুলো ঘুরতেছে। যেরকম আমাদের যে সৌরজগৎ রয়েছে, এই সৌরজগতের এখানে যে 8টির মতো গ্রহ রয়েছে, 8টি গ্রহ। এর প্রথম যেরকম গ্রহ হচ্ছিল বুধ,
তারপর রয়েছে শুক্র, তারপরে পৃথিবী, তারপর মঙ্গল, তারপর বৃহস্পতি, তারপর রয়েছে শনি, ইউরেনাস, তারপর রয়েছে নেপচুন। এগুলো সবগুলো হচ্ছিল গ্রহ। এই গ্রহগুলো কি করে, এই সূর্যের চতুর্পাশে দিয়ে তারা পরিভ্রমণ করে। এটা গেল গ্রহের কথা। এবং এবার আসে আমরা উপগ্রহের কথা। উপগ্রহটা কি, এই যে গ্রহগুলো রয়েছে এই গ্রহকে কেন্দ্র করে আবার যে সকল মানে গ্রহকে কেন্দ্র করে যারা তার গ্রহের চতুর্পাশে দিয়ে যারা ঘোরে এদেরকে বলা হচ্ছিল উপগ্রহ। যেরকম আমাদের পৃথিবীর একটি মাত্র উপগ্রহ রয়েছে, সেই উপগ্রহটা হচ্ছিল চাঁদ। এরকম মঙ্গলের উপগ্রহ রয়েছে, বৃহস্পতি এবং শনির উপগ্রহ রয়েছে। তো এবার আমরা সরাসরি সৌরজগৎ সম্পর্কে আলোচনা করব। তা আমাদের সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। এই সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো গ্রহ তার চতুর্পাশে দিয়ে ঘুরতেছে। এই গ্রহগুলো নিয়েই এই সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়নরত যে গ্রহগুলো রয়েছে এবং এর মাঝে কিছু গ্রহপুঞ্জ এবং কিছু ধূমকেতু রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের এই সৌরজগৎটা গঠিত। তো আমরা এখানে যে চিত্রটা দেখেছি, এখানে আমরা একটা সৌরজগতের চিত্র মানে দেখানো হয়েছে। এখানে আমি একটু আগে যেটা বললাম যে মাঝখানে রয়েছে সূর্য, এই সূর্যকে কেন্দ্র করেই গ্রহগুলো তার চতুর্পাশে দিয়ে ঘুরছে। মজার ব্যাপার হচ্ছিল যে এই গ্রহগুলো এই সূর্য থেকে, সৌরজগতের যতগুলো গ্রহ রয়েছে এই গ্রহগুলো কিন্তু এই সূর্য থেকেই সৃষ্টি হয়েছে। তো এখন আমরা এটা সৌরজগতের চিত্র দেখলাম। এখন আমরা এই সৌরজগতের চিত্র দেখার পর এবার আমরা সূর্য সম্পর্কে কিছু জ্ঞান লাভ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে সৌরজগতে দেখাচ্ছি এটা হচ্ছিল সূর্য। সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো রয়েছে পর্যায়ক্রমে আমি সেগুলো বিষয় নিয়ে এখন আলোচনা করব। প্রথমে আমি সূর্য নিয়ে যদি আলোচনা করি তাহলে আমি দেখতে পাবো যে সূর্য পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। আমরা যে পৃথিবীতে বসবাস করি এইরকম 13 লক্ষটি পৃথিবীকে একত্রিত করলে যতটুকু হবে সূর্য একাই ততটুকু। অর্থাৎ পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করতেছে। অর্থাৎ আমাদের এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এখানে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছিল এটা হচ্ছিল সূর্য। এবং এই সূর্যের তৃতীয় নাম্বার যে গ্রহটা রয়েছে তার নাম হচ্ছিল পৃথিবী। এই সূর্য, এই যে পৃথিবী, এই সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছিল প্রায় 15 কোটি কিলোমিটার দূরত্ব। আমরা যে সূর্যটা দেখতে পাই, সূর্য তো গোলাকার। আচ্ছা, এই সূর্যের যে ব্যাসটা রয়েছে, এই সূর্যের ব্যাস 13,84,000 কিলোমিটার। এই সূর্যের ব্যাস, এই যে গোলাকার, এই এক পরিধি থেকে আরেক পরিধি যে ব্যাস, যে দূরত্ব, এটা দূরত্ব হচ্ছিল 13,84,000 কিলোমিটার। তারপর আমরা দেখবো যে সূর্যের যে তাপটা রয়েছে, এই সূর্যের যে তাপটা রয়েছে সে তাপের পরিমাণটা হচ্ছিল প্রায় 57,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সূর্যের বাইরের দিকে যে তাপটা রয়েছে এটা হচ্ছিল প্রায় 57,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর পৃথিবীতে প্রায় 200 মিলিয়ন ভাগে 1 ভাগ। পৃথিবীর যে সূর্যের যে তাপটা রয়েছে সেই তাপে 2000 মিলিয়ন ভাগের 1 ভাগ তাপ মাত্র এই পৃথিবীতে আসে। আর সেইটুকু তাপ দিয়েই আমাদের এই পৃথিবীতে সমস্ত শক্তি উৎপন্ন করে এবং সেই শক্তি দিয়েই আমরা এই পৃথিবীতে টিকে রয়েছি। এবার দেখবো আমরা আবর্তন। সূর্য তার নিজ অক্ষের উপর, সূর্য যেহেতু নক্ষত্র, এই সূর্য তার নিজ অক্ষের উপর আবর্তন করে। সূর্য এই নিজ অক্ষের উপর আবর্তন করতে তার যে সময়টা লাগে এটা হচ্ছিল 25 দিন লাগে। সূর্য তার অক্ষের উপরে একবার আবর্তন করতে সময় লাগে 25 দিন। অর্থাৎ 25 দিনই সূর্যের 1 বছর হিসেবে ধরা হয়। এবার আমরা দেখব এই সূর্যের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, যে যে উপাদান নিয়ে এই সূর্যটা গঠিত সে সম্পর্কে এবার দেখা যায়। সূর্যের উপাদানের মধ্যে রয়েছে হাইড্রোজেন গ্যাস রয়েছে। হাইড্রোজেন গ্যাসের পরিমাণটা সবচেয়ে বেশি, প্রায় 55% হাইড্রোজেন গ্যাস রয়েছে এই সূর্যের মধ্যে। এবং হিলিয়াম রয়েছে 44% এবং অন্যান্য গ্যাস রয়েছে মাত্র 1%। এই যে সূর্যের ভিতরে অবিরত এই হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস যে রয়েছে, এখানে ওই যে ফিউশন বিক্রিয়াটা এখানে সংঘটিত হয়। এখানে ওই পারমাণবিক যে বিস্ফোরণটা, সেই বিস্ফোরণটা সূর্যের মধ্যে প্রতিনিয়ত হয়।
এই ফিউশন প্রক্রিয়ায় এখানে হাইড্রোজেন ভেঙে হিলিয়াম উৎপন্ন হয় এবং এখান থেকে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় এবং আবার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই হাইড্রোজেন গ্যাস আবার সেটা বিক্রিয়া করে আবার সেখানে তাপ উৎপন্ন করে এবং আবার সেখান থেকে হিলিয়াম গ্যাস উৎপন্ন হয়। এই পর্যায়ক্রমে এই বিক্রিয়াটা সূর্যের মধ্যে ঘটতেইছে এবং সূর্যেতে প্রতিনিয়ত প্রচণ্ড বিস্ফোরণ ঘটে যাচ্ছে। তো সূর্যের মধ্যে যে কালো কালো দাগটা দেখা যায়, যে গর্তের মতো অংশটা দেখা যায়, বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন সৌর কলঙ্ক। আমরা এতক্ষণ সূর্য সম্পর্কে জ্ঞান লাভ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব সূর্যকে কেন্দ্র করে যে 8টি গ্রহ রয়েছে তার প্রথম যে গ্রহ, সেই গ্রহের নাম হচ্ছিল বুধ। সূর্যকে কেন্দ্র করে সূর্যের চতুর্পাশে দিয়ে যারা ঘোরে এগুলোকে বলা হয় গ্রহ। তার প্রথম যে গ্রহ রয়েছিল এটা ধরলাম প্রথম গ্রহ, এই গ্রহটার নাম হচ্ছিল বুধ গ্রহ। আচ্ছা, বুধ গ্রহের আকার সৌরজগতের যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে সবচাইতে ছোট গ্রহ হচ্ছিল এই বুধ এবং এটি সূর্যের নিকটতম গ্রহ এবং এর ব্যাস প্রায় 4850 কিলোমিটার। এই বুধ গ্রহের ওজন পৃথিবীর 50 ভাগের 3 ভাগ। সূর্য হতে দূরত্ব 5.8 কোটি কিলোমিটার, অর্থাৎ সূর্য থেকে বুধ গ্রহের মধ্যবর্তী দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। আর পরিক্রমণ কাল 88 দিন, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে এই বুধ গ্রহ সূর্যের চতুর্পাশে দিয়ে একবার ঘুরে আসতে লাগে 88 দিন, অর্থাৎ 88 দিনেই বুধ গ্রহে 1 বছর। এখন দিকে আমরা এর আয়তন। বুধ গ্রহের আয়তন 7,48,00,000 বর্গ কিলোমিটার। তবে বুধ গ্রহের কোনো প্রকার উপগ্রহ নেই। এবার আমরা দেখব এবং এর এখানে কোনো প্রকার বায়ুমণ্ডল নেই। এই বুধ গ্রহের তো কোনো প্রকার বায়ুমণ্ডল নেই, বিধায় এখানে কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনা করা তো অসম্ভব। এটি সূর্যের অতি নিকটে থাকে বলে সূর্যের তাপে সেই গ্রহটি প্রচণ্ড উত্তাপ্ত হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব সৌরজগতের দ্বিতীয় যে গ্রহ রয়েছে, দ্বিতীয় যে গ্রহ, এই গ্রহের নাম হচ্ছিল শুক্র। শুক্র গ্রহর অবস্থান সূর্য হতে 10.8 কোটি কিলোমিটার দূরে। সূর্য হতে 10.8 কোটি কিলোমিটার দূরে এই শুক্র গ্রহটা অবস্থিত। আর পৃথিবী হতে, এটা হচ্ছিল পৃথিবীর তৃতীয়তম গ্রহ আর সৌরজগতের দ্বিতীয়তম গ্রহের নাম হচ্ছিল শুক্র। এই শুক্র এবং পৃথিবী এর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছিল 4.3 কোটি কিলোমিটার। এই শুক্র গ্রহের আয়তন 46,2,30,000 বর্গ কিলোমিটার, প্রায় পৃথিবীর কাছাকাছি। এর ব্যাস 12,104 কিলোমিটার। আবর্তনকাল যদি বলি যে এই শুক্র এই সৌরজগতের সূর্যের চতুর্পাশে দিয়ে একবার ঘুরে আসতে সময় লাগে 243 দিন। এটা না, সরি আমি ভুল বললাম, যে আবর্তনকাল হচ্ছিল 243 দিন, অর্থাৎ এই শুক্র গ্রহ তার নিজ অক্ষের উপরে এরকম করে এক পাক ঘুরতেছে। আমি যদি শুক্র গ্রহ হই তাহলে আমি এরকম করে এক পাক ঘুরবো, এরকম এক পাক যে ঘুরলাম এটা আমার একটা আবর্তন হলো। এইরকম একবার আবর্তন করতে শুক্র গ্রহর সময় লাগে 243 দিন। পরিক্রমণ কাল যেটা রয়েছে সেটা হচ্ছিল এই সূর্যের চতুর্পাশে দিয়ে একবার যে ঘুরে, এটাকে বলা হচ্ছিল পরিক্রমণ কাল। এই পরিক্রমণ কাল হচ্ছিল 225 দিন, অর্থাৎ 225 দিনে শুক্র গ্রহে 1 বছর। বায়ুমণ্ডল এইটা পুরোটাই মেঘে ঢাকা। এর মেঘটা কি দ্বারা তৈরি? এর মেঘে কার্বন ডাই অক্সাইড গ্যাস রয়েছে প্রায় 96%। শুক্র গ্রহ, পুরা শুক্র গ্রহের চতুর্পাশে দিয়ে প্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্বারা আবৃত বা আবরণিত হয়েছে। এই গ্যাসের পরিমাণটা হচ্ছিল প্রায় 96% এবং এখানে অ্যাসিড বৃষ্টি হয়। সো এখানে তো কোনো প্রকার তাহলে প্রাণীর অস্তিত্ব কখনো সম্ভবই নয়। আর এইখানে এই শুক্র গ্রহের কোনো প্রকার উপগ্রহ নেই। আমরা সন্ধ্যা আকাশের যে বড় তারাটাতে দেখতে পাই এবং ভোরবেলা যে তারাটা দেখতে পাই, যাকে শুকতারা হিসেবে দেখে থাকি, এইটাই সাধারণত হচ্ছিল এই শুক্র গ্রহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব সৌরজগতের সবচাইতে গুরুত্বপূর্ণ যে গ্রহ, এটা হচ্ছিল পৃথিবী। এটা সৌরজগতের তৃতীয়তম গ্রহ। এই এখন যে পৃথিবীতে আমরা বসবাস করতেছি, এখন আমরা সেই পৃথিবী সম্পর্কে, তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিই। এর অবস্থান সূর্য হতে 15 কোটি কিলোমিটার দূরে। সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরে আমাদের এই পৃথিবীটা অবস্থিত। এর আয়তন 51,422 বর্গ কিলোমিটার, অর্থাৎ আমাদের যে পৃথিবীটা রয়েছে সেই পৃথিবীর আয়তন হচ্ছিল 51,1,04,22 বর্গ কিলোমিটার এবং
এর ব্যাস 12,667 কিলোমিটার। আমাদের পৃথিবীর ব্যাস এটা হচ্ছিল 12,667 কিলোমিটার। আর এর পরিক্রমণ কাল হচ্ছিল 365 দিন, অর্থাৎ 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই সময়ের মধ্যে আমাদের এই পৃথিবী, এটা হচ্ছিল সূর্য, এই পৃথিবী সূর্যর পাশে দিয়ে মাত্র একটি পাক দেয়, যাকে বলে থাকি আমরা বছর, 1 বছর। এবং এর আবর্তনকাল, অর্থাৎ পৃথিবী যে অক্ষের উপর দিয়ে সূর্যকে পরিভ্রমণ করে এবং ওই অক্ষের উপর সেই লাটিমের মতো ঘোরে, এরকম এক পাক ঘুরতে তার সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই যে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময়ে একদিন এবং 1 রাত হয়ে যায়। এক পাক ঘুরতে একদিন 1 রাত হয়। তাহলে আমরা একদিন 1 রাত সমান ধরে থাকি 24 ঘন্টা। আর এখানে আমরা দেখলাম একদিন 1 রাত সম্পূর্ণ হতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই যে অতিরিক্ত যে সময়টা, এই সময়টা 4 বছর পর একদিন বৃদ্ধি পেয়ে সেই দিন ফেব্রুয়ারি মাস হয়ে যায় 28 দিনের পরিবর্তে 29 দিন, যাকে আমরা বলে থাকি লিপ ইয়ার। এখন আমরা দেখি আমাদের এই পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে, সূর্য থেকে আলো আসতে আমাদের যে সূর্য থেকে আলো আসতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট 19 সেকেন্ড। অর্থাৎ সূর্য যখন উদয় হয় সেই সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। এবং আমাদের এই পৃথিবীর একটি মাত্র উপগ্রহ রয়েছে, যে উপগ্রহের নাম হচ্ছিল চাঁদ। এই চাঁদ হচ্ছিল আমাদের একটাই মাত্র উপগ্রহ। এবং চাঁদ হতে পৃথিবীর যে দূরত্ব, এটা হচ্ছিল 3,81,500। আর চাঁদের পরিভ্রমণ কাল হচ্ছিল 29 দিন 12 ঘন্টা। পৃথিবীকে একবার পরিক্রমণ করতে তার সময় লাগে। অর্থাৎ এটা পৃথিবী, আর পৃথিবীর চতুর্পাশে দিয়ে চাঁদ একবার পরিভ্রমণ করতে তার সময় লাগে 29 দিন 12 ঘন্টা, যাটাকে আমরা মাস বলি, বা যেটাকে আমরা চন্দ্র মাস বলে থাকি। আমাদের এই পৃথিবী সূর্য হতে এমন একটি দূরত্বে অবস্থিত, যাতে একদম সূর্যের নিকটেও নয় এবং সূর্য থেকে অনেক দূরেও নয়। সূর্য থেকে পরিমাণ মতো আলো আমাদের এই পৃথিবীতে আসার ফলে এইখানটায় আমাদের এই পৃথিবীতে যে বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ রয়েছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, এইরকম এই পর্যন্ত বিজ্ঞানের যে 119টা পদার্থ আবিষ্কার করেছে, এই যে বিভিন্ন প্রকার যে মৌলিক পদার্থ রয়েছে, এই মৌলিক পদার্থগুলো ক্রিয়া বিক্রিয়া করার ফলে এখানে যে বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে, যে বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, তারপরে এই পৃথিবীতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পানি, এবং পৃথিবী 365 দিনে যে একটি বছর হয় এবং 24 ঘন্টার মধ্যে যে দিন রাত সংগঠিত হয়, এই যে দিন রাত সংগঠিত হওয়ার ফলে যে তাপমাত্রার একটা ব্যালেন্স রক্ষা করতেছে, সূর্য থেকে নিয়মিত আলো আসতেছে, দিন রাত সংগঠিত হচ্ছে, এটা সুন্দর পরিবেশ সৃষ্টি হওয়ার ফলে এখানে উদ্ভিদ এবং প্রাণীর আবির্ভাব ঘটেছে। এবং উদ্ভিদ প্রাণীর আবির্ভাব ঘটার ফলে এবং মানে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে আজকে বর্তমানে এই অবস্থায় এসে আমরা পৌঁছেছি। সৌরজগতের এই একটি মাত্র গ্রহ যেখানে পৃথিবী, মানুষ এবং প্রাণীর বসবাস রয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, এবার আমরা এর পরবর্তী যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো সম্পর্কে আলোচনা করব। এবার আমরা দেখি চতুর্থতম গ্রহ। চতুর্থতম গ্রহের নাম হচ্ছিল মঙ্গল। এটি পৃথিবীর পরের যে গ্রহটা, পৃথিবীর নিকটতম অর্থাৎ পৃথিবীর প্রতিবেশী যে গ্রহ, সেটা হচ্ছিল মঙ্গল গ্রহ। এবার মঙ্গল গ্রহ সম্পর্কে আমরা যে এর বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা জেনে নিই। এর বৈশিষ্ট্যের মধ্যে আমাদের দেখতে অবস্থান, মঙ্গল গ্রহের অবস্থান সূর্য থেকে 22.8 কিলোমিটার দূরে। অর্থাৎ এই যে এটা হচ্ছিল পৃথিবী, এটা হচ্ছিল পৃথিবী, আর এটা হচ্ছিল মঙ্গল গ্রহ। এই মঙ্গল এবং পৃথিবী এর মধ্যে যে দূরত্ব, এটা হচ্ছিল 22.8 কোটি কিলোমিটার। সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব 22.8 কোটি কিলোমিটার, এবং আমাদের এই পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব হচ্ছে 7.8 কোটি কিলোমিটার। এই মঙ্গল গ্রহের ব্যাস 6,779 কিলোমিটার। এর ওজন পৃথিবীর 10 ভাগের 1 ভাগ। আমাদের পৃথিবীর যে ওজনটা রয়েছে সেই ওজনের 10 ভাগের 1 ভাগ হচ্ছিল মঙ্গল গ্রহের ওজন। এর আয়তন 14,47,98,500 বর্গ কিলোমিটার। অর্থাৎ মঙ্গল গ্রহের আয়তন 14,47,98,500 বর্গ কিলোমিটার।
আবর্তনকাল এই মঙ্গল গ্রহ একবার তার কক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা 37 মিনিট, পৃথিবীর সাথে একটু সময় বেশি লাগে। আর এর পরিক্রমণ কাল অর্থাৎ এই মঙ্গল গ্রহটা কি করে সূর্যের চতুর্পাশে দিয়ে একবার ঘুরে আসতে তার সময় লাগে 687 দিন, অর্থাৎ 687 দিনে মঙ্গল গ্রহের 1 বছর। এই মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ রয়েছে। এই 2টি উপগ্রহের নাম হচ্ছে, একটা নাম হচ্ছিল ডিমোস আর একটা নাম হচ্ছিল ফেবোস। এই দুটো আমাদের মুখস্থ রাখতে হবে, এটা পরীক্ষাতে হরহামেশা এসে থাকে। আর এই মঙ্গল গ্রহের যে বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস রয়েছে 3%, আর্গন গ্যাস রয়েছে 2%, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা একটু বেশি, কিছু পরিমাণ পানি রয়েছে এবং অক্সিজেন এখানে নেই বললেই চলে। বিধায় এখানে কোনো প্রাণীর অস্তিত্ব তেমন নেই। আর আমরা জেনেছি যে এর আগে মঙ্গল গ্রহেতে মঙ্গল গ্রহেতে যে যন্ত্রপাতি বা রোবট পাঠানো হয়েছে, সেখান থেকে বিভিন্ন তথ্য এবং ছবি সংগ্রহ করে বিজ্ঞানীরা সেখানে কিছু প্রাণীর অস্তিত্ব বা পানির অস্তিত্ব পেয়েছে। এবার আমরা দেখি বৃহস্পতি। সৌরজগতের মধ্যে সবচাইতে বড় যে গ্রহটা হচ্ছিল এই বৃহস্পতি। এই আকারে এত বড় হওয়ার কারণে এই বৃহস্পতি গ্রহকে বলা হয় গ্রহরাজ, গ্রহেদের রাজা। তো আমরা তাহলে এই গ্রহেদের রাজা, এই রাজা মশাইয়ের আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। এই মঙ্গল গ্রহের অবস্থান, এটি সূর্য থেকে 77.8 কোটি কিলোমিটার দূরে। সূর্য এবং বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী যে দূরত্ব, এটি হচ্ছিল 77.8 কোটি কিলোমিটার। আর পৃথিবী থেকে 3 গুণ দূরে এটি, অর্থাৎ পৃথিবীর 3 গুণ দূরে এটি অবস্থিত। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব তার 3 গুণ দূরে এই বৃহস্পতি গ্রহটা অবস্থিত। তারপরে আমরা যদি এই বৃহস্পতি গ্রহের ব্যাস দেখি, এর ব্যাস হচ্ছিল 1,42,800 কিলোমিটার, বিশাল বড় আয়তনের। 1,42,800 কিলোমিটার এর ব্যাস। এর আয়তন হচ্ছিল পৃথিবীর আয়তনের 1300 গুণ। আমাদের পৃথিবীর আয়তন যতটুকু ছিল, সে আয়তন দিকে যদি আমি 1300 দ্বারা গুণন করি, তাহলে যে আয়তনটা পাবো, এত বিশাল আয়তন হচ্ছিল এই বৃহস্পতি গ্রহের। এটি এর ওজন সৌরজগতের অন্য সব গ্রহের ওজনের 2 গুণ। পৃথিবীর অন্যান্য সৌরজগতের অন্যান্য যে গ্রহগুলো রয়েছে, সেই গ্রহের চাইতে এর দ্বিগুণ ওজন হচ্ছিল এই বৃহস্পতি গ্রহের। এর আবর্তন, অর্থাৎ এই বৃহস্পতি গ্রহ তার নিজের অক্ষের উপর একবার আবর্তন করতে তার সময় লাগে 9 ঘন্টা 53 মিনিট। এত বিশাল গ্রহ হওয়া সত্ত্বেও এর আবর্তনকাল কিন্তু কম, মাত্র 9 ঘন্টা 53 মিনিট। আমাদের পৃথিবীর আবর্তনকাল গড়ে 24 ঘন্টা, তাহলে এখানে 9 ঘন্টা 53 মিনিট। তার মানে আমাদের পৃথিবীতে একবার দিন এবং একটা রাত হয়, আর ওই জায়গাতে 2বার দিন 2বার রাত হয়, এরকম অবস্থা। এবার আমরা দেখি পরিভ্রমণকাল, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে বৃহস্পতি গ্রহ তার চতুর্পাশে দিয়ে একবার ঘুরে আসতে তার সময় লাগে 12 বৎসর, অর্থাৎ 4380 দিন। 4300 পৃথিবীর 4380 দিন সমান বৃহস্পতি গ্রহে মাত্র 1 বছর। তাপমাত্রা, এই বৃহস্পতি গ্রহের যে রয়েছে, এই বৃহস্পতি গ্রহের গড় তাপমাত্রা হচ্ছে 125 ডিগ্রি সেলসিয়াস। যে পৃথিবীর যে তাপমাত্রা, সেই পৃথিবীর তাপমাত্রা 10 গুণ বেশি, পৃথিবীর তাপমাত্রা চাইতে 10 গুণ বেশি। এই বৃহস্পতি গ্রহের যে বায়ুমণ্ডল রয়েছে, সেই বায়ুমণ্ডল গ্রহে অ্যামোনিয়া গ্যাস রয়েছে, মিথেন গ্যাস রয়েছে, হাইড্রোজেন গ্যাস রয়েছে এবং হিলিয়াম রয়েছে। এগুলো গ্যাস থাকার কারণে এখানে নিশ্চয়ই কোনো প্রাণীর অস্তিত্ব সম্ভবই নয়, কারণ প্রাণী বাঁচতে গেলে সেখানে অবশ্যই অক্সিজেন এবং পানির দরকার, সেখানে তো ওগুলো নেই। অতএব এই গ্রহেতে কোনো প্রকার প্রাণীর অস্তিত্ব নেই, এখানে কোনো জীব বা জীবমণ্ডল নেই। উপগ্রহ হচ্ছিল এই বৃহস্পতির 16টি উপগ্রহ রয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে, বৃহস্পতির 16টি উপগ্রহ রয়েছে। এই যে বৃহস্পতি গ্রহের পর মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহ, এর মাঝামাঝি কিছু গ্রহপুঞ্জ রয়েছে। এবার আমরা দেখি বৃহস্পতি গ্রহের পরবর্তী যে গ্রহ, এই গ্রহের নাম হচ্ছিল শনি।
এটা 6 নম্বর গ্রহ সৌরজগতে। গ্রহের নাম হচ্ছিল শনি। শনি গ্রহ যদি আমরা দেখি সৌরজগতে, যদি আমরা চিত্র দেখি, আমি এখানে একটা বই যদি আমি দেখাই, এখানে যদি আমি চিত্র দেখি, এটা হলো সৌরজগৎ। এই সৌরজগতের এই যে শনি যে গ্রহ রয়েছে তার চতুর্পাশে দিয়ে একটা বলয় রয়েছে। প্রিয় ছাত্ররা, তোমরা বই যখন খুলবা তখন দেখবা শনি গ্রহের চতুর্পাশে দিয়ে একটা বলয়ের মতো বা বৃত্তাকার মতো একটা অংশ দ্বারা আবৃত রয়েছে। এটাকে শনি বলয় বলা হয়। তো আমরা এখন এই শনি গ্রহের বৈশিষ্ট্যগুলো দেখব। এক, অবস্থান। সূর্য থেকে 143 কোটি কিলোমিটার দূরে। এই সূর্য থেকে শনি গ্রহের দূরত্ব হচ্ছিল 143 কোটি কিলোমিটার, অনেক দূরে। এর আয়তন পৃথিবীর 660 গুণ। পৃথিবীর যে আয়তন তার সাথে 760 গুণ। পৃথিবীর আয়তনকে যদি আমি 760 দ্বারা গুণন করি তাহলে যেটা পাবো তত বড় হচ্ছিল এই শনি গ্রহ। এর আবর্তনকাল 10 ঘন্টা 40 মিনিট। আবর্তনকালের আবার কন, অর্থাৎ একদিন এক রাত, অর্থাৎ একদিন এক রাত সম্পূর্ণ হতে এর সময় লাগে 10 ঘন্টা 40 মিনিট। এর পরিভ্রমণ কাল হচ্ছিল 29 বছর 5 মাস। অর্থাৎ শনি, এই যে সূর্য রয়েছে, এই সূর্যকে কেন্দ্র করে শনি তার চতুর্পাশে দিয়ে এরকম এক পাক ঘুরে আসতে তার সময় লাগে আমাদের পৃথিবীর 29 বছর 5 মাস। অর্থাৎ আমাদের পৃথিবীতে 29 বছর 5 মাস পার হয়, শনিতে তখন মাত্র শনির মাপ অনুযায়ী 1 বছর হয়। এবার আমরা দেখি বলয়। এই বিভিন্ন যে রিংয়ের মতো যে একটা বলয় রয়েছে এটি শনি বলয় নামে পরিচিত। আর শনিতে যে বায়ুমণ্ডলের যে গ্যাসীয় পদার্থগুলো রয়েছে তার মধ্যে হাইড্রোজেন গ্যাস রয়েছে, হিলিয়াম গ্যাস রয়েছে, অ্যামোনিয়া রয়েছে, মিথেন গ্যাস রয়েছে। এই সকল গ্যাসের মিশ্রণে কিন্তু শনিটা অবস্থিত। আর তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখানেও কোনো জীবমণ্ডল বা প্রাণীর আবির্ভাব নেই। তারপরে এখানে শনি গ্রহের যে উপগ্রহ রয়েছে, সেই শনি অর্থাৎ শনি গ্রহকে কেন্দ্র করে যতগুলো উপগ্রহ রয়েছে, এই উপগ্রহের সংখ্যা হচ্ছিল 62টি। এই 62টি উপগ্রহের মধ্যে তার মধ্যে উল্লেখযোগ্য যে হচ্ছে হুয়ান, তারপরে টাইটান, তারপরে ডায়ওয়ান, এগুলো প্যারিস, ক্যাপিটাস, এগুলো উপগ্রহ হচ্ছিল উল্লেখযোগ্য উপগ্রহ। এবার আমরা যদি আয়তন দেখি তাহলে 4270 কোটি বর্গ কিলোমিটার। 4270 কোটি বর্গ কিলোমিটার হচ্ছিল ওই শনি গ্রহের আয়তন। আর ব্যাস পৃথিবী থেকে 9 গুণ। পৃথিবীর যে ব্যাস তার 9 গুণ ব্যাস হচ্ছিল শনি গ্রহের ব্যাস। আচ্ছা, আমরা 6ষ্ঠতম গ্রহ সম্পর্কে জানলাম। এবার আমরা 7ম গ্রহটার নাম এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে জানব। 7ম যে গ্রহ রয়েছে এর নাম হচ্ছিল ইউরেনাস। পৃথিবীর 7তম গ্রহের নাম হচ্ছিল ইউরেনাস। আমরা এখন ইউরেনাসের বৈশিষ্ট্যগুলো কি সেটা এখন জানবো আমরা। এটি হচ্ছিল 3য় বৃহত্তম গ্রহ। সৌরজগতের 3য় বৃহত্তম গ্রহ ছিল এই ইউরেনাস। 1781 সালে ইংল্যান্ডের জ্যোতিষবিজ্ঞানী ইলিয়াস হার্শেল এটি আবিষ্কার করেন। এর অবস্থান সূর্য হতে 287 কিলোমিটার দূরে। আর এর পরিভ্রমণকাল, অর্থাৎ পৃথিবী সূর্যকে একবার পরিক্রমা করতে তার সময় লাগে 84 বছর। এবং এই ইউরেনাস এর যে ব্যাসটা রয়েছে, ব্যাস হচ্ছিল 49,000 কিলোমিটার। আর এর আয়তন পৃথিবীর আয়তনের প্রায় 64 গুণ। এবং এর ওজন পৃথিবীর যা আছে তার সাথে 15 গুণ। পৃথিবীর ওজনের সাথে 15 গুণ ওজন ইউরেনাসের বেশি। এবং এর গড় তাপমাত্রা 170 ডিগ্রি সেলসিয়াস। বোঝাই যাচ্ছে এখানে কোনো প্রকার প্রাণীর অস্তিত্ব কল্পনাই করা যায় না। এর তাপমাত্রা অনেক রয়েছে। এবং এর বায়ুমণ্ডলে রয়েছে মিথেন গ্যাস। এবং এই শনির মতো কয়েকটা বলয় রয়েছে যে ইউরেনাসে কেন্দ্র করে। এর উপগ্রহের সংখ্যা হচ্ছিল 27টি। এই ইউরেনাসের যে উপগ্রহগুলো রয়েছে এই উপগ্রহের সংখ্যা হচ্ছিল 27টি। রিবেন্ডা, এরিয়েল, ওবেরন, টাইটেনিয়াম ইত্যাদি হচ্ছিল এই ইউরেনাসের উপগ্রহ। এবার আমরা সৌরজগতের সর্বশেষ যে উপগ্রহ রয়েছে এর নাম হচ্ছিল নেপচুন। আমরা নেপচুনের বৈশিষ্ট্য সম্পর্কে একবার আমরা জানি। সূর্যের একদম সর্বশেষ কক্ষপথ, সেই কক্ষপথে যেটি করে এর নাম হচ্ছিল নেপচুন।
নেপচুনের ব্যাস হচ্ছিল 49,244 কিলোমিটার এবং সূর্য হতে এর দূরত্ব হচ্ছিল 450 কোটি কিলোমিটার। এর আয় এর আয়তন 1761 কোটি 83 লক্ষ বর্গ কিলোমিটার। শীতল গ্রহ নামে এটি পরিচিত। এই তাপমাত্রা অত্যন্ত কম এবং এটি একদম শীতল গ্রহ। এখানে 165 বছর পর একবার আবর্তন করতে তার সময় লাগে। এখানে উপগ্রহের সংখ্যা রয়েছে 14টি এবং এর ওজন পৃথিবীর প্রায় 17 গুণ ওজন। পৃথিবীর যা ওজন তার সাথে 17 গুণ ওজন, এর সাথে বেশি। এর বায়ুমণ্ডলে মিথেন, অ্যামোনিয়া এই দুটি বলয় দ্বারা নেপচুন আবৃত, অর্থাৎ এই নেপচুনেতে কোনো প্রকার প্রাণীর অস্তিত্ব নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইয়ের এই পাঠে সৌরজগতের যতগুলো গ্রহ রয়েছে আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম পর্যায়ক্রমে এই বৈশিষ্ট্যগুলো তোমরা পড়বা এবং কিছু কিছু বিষয় যেগুলো রয়েছে দূরত্ব, ওজন, আয়তন, একটা গ্রহের চাইতে আরেকটা গ্রহ কত গুণ বড়, কে কত দূরে রয়েছে, এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এখান থেকে যে নৈমিত্তিক প্রশ্নগুলো আসে। এটি হচ্ছিল সৌরজগৎ সম্পর্কে পড়া। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং বুঝবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা এই ক্লাসটা যখন আমি আপলোড করার পর তোমরা যখন ক্লাসটা দেখবা এবং তোমরা এই ক্লাসটা আগে তোমরা বইটা ভালো করে পড়ে নিবা, একবার পড়ে নিয়ে তারপরে এতে এটার সাথে তোমরা একটু মিলিয়ে নেবা, তখন তোমাদের পড়াটা আরও ভালো মনে থাকবে। আশা করি যদি আরও কিছু জানার থাকে তাহলে এখানে যে আমি যে ফেসবুকে আপলোড করব নিচে তোমরা কমেন্ট করে জানাবা যে কোথায় কোন জায়গাটা বোঝো নাই। আর আমাদের স্কুলের যে তোমাদের একটা গ্রুপ রয়েছে ক্লাস 9ম শ্রেণীর, ওইখানে তোমাদের এই যেসব জিনিসগুলো বোঝো নাই সেই সম্পর্কে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আশা করি তোমরা সবাই পড়াশোনার প্রতি মনোযোগী হও, মনোযোগ দিবে এবং করোনা থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে এই মহান বিশাল এক বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। আর সামনে দ্বিতীয় লেকচার তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই।